আসসালামু আলাইকুম। চলে আসলাম সপ্তাহ শেষে নতুন একটা এনালাইসিস ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। যদিও আমাদের মার্কেটটা গত ৪-৫ দিন ধরে খুবই একটা অ্যাবনরমাল আচরণ করতেছে, যে কারণে আসলে ভালো থাকার কথা না সাধারণ বিনিয়োগকারীদের। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের দেশটায় যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। এ কথাটা কেন বললাম? যে আমাদের মার্কেটে এর আগেও যারা চেয়ারম্যান ছিল তারা হুটহাট ডিসিশন নিত। নেয়ার কারণে মার্কেটের কিন্তু ভালোর জায়গায় খারাপ হইছে। এখন আমাদের যে বর্তমান ম্যানেজমেন্ট আছে বিএসসির, তারা হ্যাঁ, তারা গ্যাম্বলারদেরকে ধরবে বা তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডকে ধরবে। এটা ঘোষণা দিয়ে করার কোনো দরকার ছিল না। তারা যে কমিশন গঠন করছে বা কমিটি গঠন করছে, তাদের মাধ্যমে যেভাবে হোক তারা যে রহস্য উদ্ঘাটন করবে, করত। পরবর্তীতে ফলাফল ঘোষণা করত। তাহলে মনে হয় বেটার ছিল। কিন্তু আপনি ১২ টা কোম্পানিকে আগে ঘোষণা দিলেন। ঘোষণা দিয়ে তারপর আপনি কাজকর্ম শুরু করলেন। এটা কিন্তু আমার কাছে মনে হয় না ভালো ডিসিশন হইছে। একটা ওয়াইজ ডিসিশন হয় নাই। কি কারণে? কারণ আমাদের দেশের মার্কেটটা কিন্তু খুবই সেনসিটিভ। এখন যদি মনে করেন আমাদের একটা গ্রুপ আছে, যে প্রায় ৪,০০০ জনের একটা গ্রুপ আছে, Facebook গ্রুপ। এই গ্রুপে কোনো একজন ব্যক্তি একটা নেগেটিভ একটা ভুয়া নিউজও যদি দিয়ে দেয়, দেখবেন এই ৪,০০০ লোকজনের থেকে এই নিউজটা ছড়াতে দেখা যাবে একটা গুজব রটে যাবে। তারপরে কি মার্কেটটা পরের দিন এমনিতে ফলকানো সম্ভব। অতএব আমাদের মার্কেটটা অনেক সেনসিটিভ। আমি বিএসসির কর্মকাণ্ড যে বা কর্মকর্তা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যেকোনো ডিসিশন নেওয়ার আগে বিনিয়োগকারীদের কথাগুলো একটু ভাববেন বা একটু চিন্তা ভাবনা করবেন যে আপনাদের কর্মকাণ্ড বা আপনাদের কাজ কেমনভাবে করা উচিত। আরো সেনসিটিভ ওয়েতে বা আরো সিনসিয়ার ওয়েতে করা উচিত। যাই হোক, এরপর আমরা এখন কিছু স্টক এনালাইসিস করব। আর বরাবরের মতন আমি স্টক এনালাইসিস করি। এই যে আমার একটা গ্রুপ আছে, শেয়ার মার্কেট প্ল্যানিং নামে। এই গ্রুপে প্রায় ৪,০০০ জন আছে। এখানে তাদের কমেন্টের মাধ্যমে যে স্টকগুলো তারা দেয় প্রতি সপ্তাহে, সেই কমেন্টের ভিত্তিতে স্টকগুলো এনালাইসিস করি। আজকে প্রায় ৪৫ টি স্টক সম্পর্কে জানতে চাইছে। কিন্তু এত স্টক তো আসলে এনালাইসিস করা সম্ভব না। আরো এখান থেকে আমি যাচাই বাছাই করে কিছু স্টক এনালাইসিস করতেছি। ১ম এ শুরু করি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর দিয়ে। কারণ আমি দেখলাম সবারই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে খুবই আগ্রহ। এর অন্যতম কারণ হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে ইপিএস দিছে। মেক্সিমাম কোম্পানির ইপিএস গুলো ভালো হইছে এবং সবাই আশা করতেছে এই কোম্পানিগুলো ভালো হবে। দেখেন, আপনারা যদি একটু করেন আর চার্টটার দিকে খেয়াল করেন, ফুয়েল অ্যান্ড পাওয়ার কিন্তু আপ ট্রেন্ডেই ছিল। পুরো আগস্ট মাসের ২১ তারিখ থেকে সে কিন্তু আপ ট্রেন্ডে ছিল। কারণ কি? তার আয় যে বৃদ্ধি পাইছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আগের থেকে জানে। এর ফলে স্টকগুলো আপ ট্রেন্ডে ছিল। তারপরে লাস্ট ডে তে কি হলো? সে মনে করেন এই যে ১ সপ্তাহে কত পয়েন্ট, ১৬৭ থেকে ১৯১ ৩০ পয়েন্ট বাড়ছিল। আর লাস্ট ডে তে যেটা ঘটছে, একদিনেই প্রায় ১৮৬ থেকে ২০৭ পয়েন্ট, প্রায় ২০ পয়েন্ট বাড়ছে। কারণটা কি? কারণ হচ্ছে ইপিএস এর নিউজটা মার্কেটে ছড়ায় গেছে। সবাই ভাবছে ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো হবে, তারা কিনছে। আপনাদেরকে আগে সাইকোলজিটা বুঝতে হবে। যখন কোন স্টক বা সেক্টরের নিউজ আসে, তারপর দেখা যায় সেই সেক্টর বা স্টক গুলা পড়া শুরু করে। কি কারণে? কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আগেই কিন্তু স্টক গুলো কেনে। যখন নিউজ আসে তারা নিউজে সেল দিয়ে তারা বের হয়ে যায়। আর ছোট বিনিয়োগকারী আমরা যারা বুঝতে পারি না, তখন কিন্তু আমরা এই স্টক গুলা কিনি। তার মানে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। দেখেন, আমি যদি একদম পয়েন্ট আকারে দেখাই আপনারা একদম ভালো বুঝতে পারবেন। দেখেন, এটা হলো ১৬৭ পয়েন্ট। সে ২১শে আগস্ট থেকে গতকালের আগের দিন পর্যন্ত যদি ধরি আমি, সে কতটুকু বাড়ছিল? সে বাড়ছে ১৯১ পর্যন্ত। তাহলে প্রায় কি ধরেন ৩০ থেকে কম ২৫ পয়েন্ট। আর সে গতকাল কি হইছে? সে গতকাল একদিনেই বাড়ছে এই যে ১৮৬ থেকে ২০০ ২০ পয়েন্ট। তাহলে দেখেন, যেটা ১ মাসে বাড়লো সেটা একদিনে বাড়লো। কারণ কি? এই নিউজটা মার্কেটে চলে আসছে। সাধারণ বিনিয়োগকারী স্টক লাইন নিছে, বড় বিনিয়োগকারী সেই স্টকগুলো থেকে এক্সিট করছে। বাদবাকিটা আপনারা আসলে বুঝে নিয়েন। এ বিষয়ে আমি আর কিছু বলব না। আচ্ছা, এবার দেখেন ফরচুন এই স্টকটা আমাকে বেশ কয়েকজন জানতে চাইছে
ভাই প্রথম কথা হচ্ছে যে ফরচুন সহ আরো যে ১২ টা কোম্পানির বিরুদ্ধে কমিশন গঠন করছে বা কমিটি গঠন করে যে তাদের যে পূর্বের যে তারা নাকি কি অযাচিত কাজ করছে এগুলো যাচাই-বাছাই করবে বা এগুলো বিচার করবে এই কারণে স্টকগুলোর দাম কমতেছে। এখন এইটা ফান্ডামেন্টালি যদি কোনো স্টকের নিউজ খারাপ থাকে সেই স্টক টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে কোনো লাভ হয় না। এটা হচ্ছে একদম সোজা কথা। ফান্ডামেন্টাল যদি তার খারাপ হয়ে থাকে, ফান্ডামেন্টাল নিউজ যদি খারাপ হয়, তাহলে তখন আর টেকনিক্যাল অ্যানালাইসিস এ কোনো কাজ হয় না। তারপর যদি বলেন এই স্টকটার একটা সাপোর্ট জোন ছিল ৳২৮, সেটার উপরে কাছাকাছি সে আছে ৳২৭.৮০। এটা যদি ভাঙে তাহলে সে নামতে পারে কতই? এই ৳২৪ দিকে সে চলে আসতে পারে। ৳২৪-৳২৫ দিকে। এখন যেহেতু তার ফান্ডামেন্টালি যেহেতু তার এই যে পূর্বের কর্মকাণ্ড বিচার হবে, তাহলে তো এটা অবশ্যই বুঝতে পারতেছেন কি হবে। আমি আর মুখে নাই বলি। আপনারা আপনাদের মতন ডিসিশন নিয়েন। কি করবেন? এভারেজ করবেন না স্টপ লস নিবেন? এই ডিসিশনটা একান্তই আপনাদের। আচ্ছা, এবার আমরা যে স্টকগুলো দেখবো, একসাথে ২ টা স্টক দেখবো। EHL এবং হচ্ছে LSB LHBL, লাফার্জ হোলসিম এবং EHL। দেখেন আর তার উপরে আছে দেখেন এই জায়গায় DSCX এর চার্টটা। দেখেন তো DSCX এর চার্ট আর EHL এর চার্ট, LSBL এর চার্ট একই রকম কিনা? হুবহু একই রকম প্রায়। কি কারণে? এই স্টকগুলো হচ্ছে ইন্ডেক্সের উপর নির্ভরশীল। ইন্ডেক্স যদি ভালো হয়, এই স্টকগুলো ভালো থাকবে। অর্থাৎ ইন্ডেক্স যদি পুনরায় বাড়ে, এই স্টকগুলো বাড়বে। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস এর থেকেও এই স্টকগুলো ইন্ডেক্সের উপর বেশি নির্ভরশীল। কারণ ২ টা স্টকই দেখেন একদম পুরোপুরি ইন্ডেক্স যেভাবে চলতেছে ২ টা স্টকও সেভাবে চলতেছে। তারপর যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, EHL এর আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি বলি এখানে সে একটা কনসোলিডেশন জোন তৈরি করছে। লাফার্জও একই অবস্থা। এখন যদি কোনো কারণে মার্কেট যদি আহামরি আর খারাপ না হয় তাহলে এই স্টকগুলো আশা করি আর খারাপ হবে না। ইনশাআল্লাহ আশা করছি যে এই স্টকগুলো ইন্ডেক্স যদি ভালো হয়, এই স্টকগুলোও ভালো হবে। কারণ ২ টা স্টকেরই টেকনিক্যাল দিক থেকে সমস্যা নাই। সমস্যা হচ্ছে ইন্ডেক্সের দিক থেকে। আর তারপর যদি লাস্ট যদি বলি, লাফার্জের ৳৬৪ র দিকে তার একটা সাপোর্ট জোন আছে। সে এখন এই সাপোর্ট জোনের উপরেই আছে। এই সাপোর্ট জোনের নিচে একবার সে নামছিল, নামার পরে উঠে গেছে। আশা করি এখান থেকে রিটেস্ট করে আবার উঠে যাবে। আবার অপরদিকে EHL, EHL স্টকটাও তার একটা সাপোর্ট জোন আছে ৳৭৮। এটার নিচে আসছিল। নিচে আসার পরে সে এখান থেকে আবার ওঠার চেষ্টা করতেছে। এখন এই ২ টা স্টক নির্ভর করবে মূলত ইন্ডেক্সের উপর। ইন্ডেক্স যদি বাড়ে তাহলে এই ২ টা স্টকও বাড়বে। এরপর আমরা যে স্টকটা দেখব AOL। AOL স্টকটা সে একটা সাপোর্ট জোনের উপরে আছে এখন ৳২২.১০। সে এর আগে পরপর ৩ বার এই রেজিস্ট্যান্টটা সে মোকাবেলা করছে। কত টাকার দিকে? ৳২৫ র দিকে। সে এই যে একদিন ১১ই আগস্ট, আর একদিন ২০শে আগস্ট, আর একদিন ৩ সেপ্টেম্বর। পরপর ৩ দিন সে ৳২৫ পার হওয়ার চেষ্টা করছে। একবারও সে ব্রেক করতে পারে নাই এবং তারও আগে যদি আমরা ধরি এই যে ৮ এপ্রিল তার এই যে ৳২৫ পার হইতে পারার চেষ্টা করছে। আবার ৭ মে অর্থাৎ ৳২৫ তার একটা শক্ত রেজিস্ট্যান্ট। এই রেজিস্ট্যান্টটা সে পার হইতে পারতেছে না AOL। এখন এই মুহূর্তে স্টকটার সাপোর্ট জোনে আছে ৳২২। এই সাপোর্ট জোন যদি ভেঙে যায় তাহলে কিন্তু সে নেমে আবার এই দিকে আসার সম্ভাবনা আছে ৳১৭.৬০ র দিকে। তাহলে এই স্টক যাদের কেনা আছে আপনার সেইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মেইনটেইন করে স্টকটা খেয়াল রাখেন। আচ্ছা, এরপর যে স্টকটা দেব KPPL, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। দেখেন আমাদের মার্কেটটা যেটা ঘটে সংক্ষেপে একটা জিনিস বলি। একদম সংক্ষেপে। এইটা হচ্ছে এই স্টকটার মার্কেট আপ জোন ছিল, মার্কেট আপ জোন। আর এই জোনটা ছিল তার ডিস্ট্রিবিউশন জোন। এইখানে স্টকটা ডিস্ট্রিবিউশন হইছে। এখন ডিস্ট্রিবিউশন যখন মার্কেট আপ হইছে এই লেভেলটার থেকে তীর চিহ্ন যেখানে দিছি, এইখান থেকে সে যখন মার্কেট আপ হইছে পরবর্তী এখানে যে ডিস্ট্রিবিউশন হইছে বা ডিস্ট্রিবিউট হইছে। ডিস্ট্রিবিউট হওয়ার ফলে এখন কি হচ্ছে স্টকটাতে ডাউন ট্রেন্ড চলতেছে। এখন ডাউন ট্রেন্ড সে উঠছিল যে এই জোন থেকে এই যে কয় টাকা? ৳৯ থেকে সে ৳৬০ উঠছিল। এই স্টকটা টুডে টুমরো আবার এই ৳৯-১০ কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসছে, ৳১৩ চলে আসছে। তারপর এখানে কি হবে?
তারপর যেটা ঘটবে এই স্টকটায় নামার পরে উঠবে, বাড়বে, উঠবে, বাড়বে, উঠবে, বাড়বে, এভাবে উঠবে, বাড়বে করে একসময় হয়তোবা ২-৩ বছর বা ১-২ বছর পর হয়তোবা আবার হয়তোবা কোনদিন একটা আপট্রেন্ড দিবে। অর্থাৎ একটা স্টকের ৩ টা ফেজ থাকে। একটা হচ্ছে মার্কেট ৩ টা ফেজ না মূলত ৪ টা ফেজ। ১ম ফেজটা থাকে হচ্ছে কনসলিডেট করে, একটা রেটে কনসলিডেট করে। তারপরে কি হয়? স্টকটা আপ ট্রেন্ড এ যায়। তারপরে কি হয়? ডিস্ট্রিবিউশন হয়। ডিস্ট্রিবিউশন হওয়ার পরে তারপরে কি ঘটে? সে আবার এইভাবে সে ডাউন ট্রেন্ড এ চলে আসে। তার মানে কি? তার ৪ টা ফেজই শেষ হয়েছে। তার পরবর্তী ফেজ কি হবে? তার পরবর্তী ফেজ যেটা ঘটবে সেটা হচ্ছে কনসলিডেশন ট্রেন্ডটা চলবে। আবার একটু কমবে, বাড়বে, এভাবে কমে বেড়ে, কমে বেড়ে যদি এবার সে আবার কোনো একদিন আপ ট্রেন্ড এ যাবে। এটা হচ্ছে লাস্ট কথা। এই যে মার্কেট আপ, ডিস্ট্রিবিউশন এবং ডাউন ট্রেন্ড অথবা কনসলিডেশন এই বিষয়টা নিয়েই আমার কোর্সে একটা ক্লাস আছে। আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। যেখানে স্টক মার্কেটের A to Z ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল শেখানো হইছে এবং আমার কোর্সে নতুন আরো একটা বিষয়, ট্রেডিং এর বিষয় আরো একটা খুবই ইম্পোর্টেন্ট বা বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কটেক্সও আমি এড করছি। যেখান থেকে আপনারা কটেক্স থেকেও ইনকাম করতে পারবেন বা শিখতে পারবেন। এখন আপনি কোর্স করবেন কি করবেন না এটা একান্ত আপনাদের বিষয়। জাস্ট আমি আপনাদেরকে একটা অফার করতেছি। যেখানে আমার কোর্সের মাধ্যমে আপনি সবকিছু ট্রেডিং জগতের সবকিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। খুবই স্বল্প মূল্যে অনলি ৳৫,০০০। আপনারা চাইলে জয়েন হইতে পারেন। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর যে স্টকটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে রবি। দেখেন রবি স্টকটা কি ঘটছিল? সে এখন একটা আপট্রেন্ড ঘটছিল। সরকার পতনের পরে তার একটা আপট্রেন্ড ঘটছিল। আপট্রেন্ড ঘটার পরে কি হলো? তার একটা কারেকশন ঘটতেছে এখন। কারেকশনটা ঘটার আগে তার একটা জিনিস বলি যে এখানে একটা আছে, তার একটা সাপোর্ট জোন আছে ৳২৯। সে অলরেডি সে সাপোর্টটা ব্রেক করে ফেলছে। যদি নতুন করে এখানে রিটেস্ট করে না ওঠে, তাহলে কিন্তু রবির পরবর্তী গন্তব্য এই জোনটাতে। সেই জোনটা কত টাকা? ৳২৪-৳২৫। এই জোনটা যদি আমি বলি ৳২৪-৳২৫ নামার একটা সম্ভাবনা আছে যদি সে এখান থেকে রিটেস্ট করে না ওঠে। এরপর আমরা যে স্টক সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইউপি, জিডিসিএল এবং বারাকা পাওয়ার। এই ২ টা স্টক একই সাথে আমার দেখানোর একটাই কারণ, দেখেন ২ টা স্টকের চার্ট কিন্তু একইভাবে আগাচ্ছে। একইভাবে আগাইছে। সেম আপনি যদি আমি নামটা ঢেকে দিই বোঝা সম্ভব না কোনটা বারাকা পাওয়ার কোনটা ইউপি, জিডিসিএল। এখন যদিও আমরা নিউজ পাইছি যে এই স্টকগুলোর ইনকাম বাড়তেছে। এখন বাংলাদেশে কিন্তু নিউজ আসার আগে স্টকের দাম বাড়ে। নিউজ আসার পরে কিন্তু আর দাম বাড়ে না। তাহলে বুঝতে পারতেছেন। এখন ২ টা স্টকের সেম সব দিক থেকেই। শুধু ডিফারেন্ট একটা জায়গায় তার এই ডিফারেন্ট হচ্ছে যে ইউপিজিডিসিএল এর একটা সাপোর্ট জোন আছে এই রেঞ্জে ৳১৪২ দিকে। সেই ৳১৪২ তার একটা সাপোর্ট জোন আছে। সে এখন এই সাপোর্ট জোনের উপরে আছে। আর বারাকা পাওয়ারের যে সাপোর্ট জোনটা সেটা অনেকটা নিচে সেটা হচ্ছে ৳১২ দিকে। তবে ২ টা স্টকে এখন আপ ট্রেন্ড এ আছে এখনো পর্যন্ত। কিন্তু যদিও বারাকা পাওয়ার লাস্ট কয়েকদিনের একটু কারেকশন হইছে অথবা এটা ইন্ডেক্সের কারেকশনের কারণেও হইতে পারে। এছাড়া এই ২ টা স্টকে তেমন কোনো পার্থক্য নাই এবং ২ টা স্টক আপ ট্রেন্ড এ আছে। এখন যদি মার্কেটটা বা ইন্ডেক্সটা যদি সাথে আপে যায়, তাহলে আপে যেতে পারে। যদি নিউজের কোনো অ্যাসপেক্ট তার উপর যদি না পড়ে। আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সমরিতা স্টক। সমরিতা স্টকটা সে কিন্তু দেখেন গত ২০২২ সালে একবার ৳১১৫ গেছিল, ২০২৪ সালে একবার ৳১১৫ গেছে। তারপরে সে করে কারেকশন দিছে, কারেকশন দিয়ে তারপর আবার আস্তে আপ ট্রেন্ড হয়ে যাবে হয়তো। এখন তার কারেকশন জোনটা প্রায় শেষের পথে। আর এখন বর্তমানে স্টকটার দাম আছে ৳৬৪। এটা তার একটা লাস্ট সাপোর্ট জোন। আমরা যদি তার এই ফ্লোর প্রাইসটা বাদ দিই, এটা বাদ দিয়ে যদি দেখি, তাহলে একদম মোটামুটি আপনি ২০১৮ সাল থেকে বলতে পারেন এটা তার একটা লাস্ট সাপোর্ট জোন। অর্থাৎ যদি এই সাপোর্ট জোনের সে নিচে না আসে,
তাহলে এই স্টকটা না তো ভয় পাওয়ার কিছু না, একবার নামছিল যে তার এই যে সাপোর্ট জোনটা ৳৬০, ৳৬০ নিচে এই স্টক যদি ১৮ সালের পরে কখনোই আসে নাই। যদি এখানে না আসে, তার যদি কোনো খারাপ সংবাদ না থাকে, আমি জানি না তার কোনো খারাপ সংবাদ আছে কিনা। তাহলে এই স্টকটা এরপর থেকে আস্তে ধীরে অথবা একটা কনসলিডেশন জোন শেষ করে তারপর আবার উপরে উঠবে। তার পরবর্তী টার্গেট ৳৮৩, তার পরবর্তীতে ৳৯৮, সর্বশেষ টার্গেট হচ্ছে ৳১১৫। এরপর আমরা যে স্টকটা দেখবো আইএফআইসি। আইএফআইসি স্টকটা কিন্তু সরকার পতনের পরে এবং সালমান এফ রহমান এই যখন প্রভাবমুক্ত হলো এই কোম্পানিটা, তারপর থেকে স্টকটা কিন্তু আপ ট্রেন্ডেই ছিল। কিন্তু ইন্ডেক্সের কারেকশনের কারণে স্টকটা একটা জোন বা একটা বক্স ক্রিয়েট করে ফেলছে। তাহলে আপনাদেরকে ভালো বোঝাতে পারবো। বক্সটাকে আমি দেখাই। এই যে যদি সেই বক্সের নিচে আসে, তাহলে কিন্তু স্টকটা কারেকশন লেভেল আসবে, আরো বেশি কারেকশন হবে। যদি বক্সের উপরে যায়, তাহলে কিন্তু স্টকটা আশা করতেছি ভালো হবে। কারণ হচ্ছে বক্সটা হচ্ছে স্টকটার এখন মূল পয়েন্ট। যেহেতু এখন তার একটা পজিটিভ নিউজ বা একটা পরিবর্তন আসছে, আশা করা যায় এর বিজনেসও ভালো হবে এবং কোম্পানি বা ব্যাংকটার বলা যায় যে স্টকের দামও বাড়বে। এখন তার পরবর্তী রেজিস্ট্যান্টটা কতই? ৳১১। আপাতত তার এই ৳১১ তার হচ্ছে একটা শক্ত একটা রেজিস্ট্যান্ট হয়ে আছে। কারণ সে এর আগে ২ বার ট্রাই করছে এখান থেকে পাওয়ার, কিন্তু পার হতে পারে নাই। দেখেন একটা হচ্ছে এই পয়েন্টে ৳১১.৮০, আর একটা হচ্ছে এই পয়েন্টে। এই ২ টা জায়গায় সে ট্রাই করছে, পারে নাই। এখন পরবর্তীতে যদি এই বক্সটা সে ভাঙতে পারে বা ব্রেক করতে পারে, তাহলে সে ৳১১.৮০ পরবর্তী তার রেজিস্ট্যান্ট সে সহ্য করবে। এরপর যে স্টকটা দেখবো আইপিডিসি। আচ্ছা, আইপিডিসি স্টকটা কিন্তু এখন একটা কারেকশনে আছে। কিন্তু কারেকশনটা হইলো ভালোটা হচ্ছে এই যে স্টকটাতে একটা সাপোর্ট জোন আছে। প্রথম সাপোর্ট জোনটা হচ্ছে ৳২২। যদি ৳২২ সাপোর্ট জোন ভেঙে নিচ্ছে, তার পরবর্তী সাপোর্ট জোন হয়ে যাবে এই ৳২০ আশেপাশে। এখন আপাতত সে সাপোর্ট জোনটা যদি মেইনটেইন করতে পারে, তাহলে বুঝতে হবে যে স্টকটা পরবর্তীতে সাপোর্ট নিয়ে এখান থেকে বাড়তে পারে। আর যদি এই সাপোর্ট জোন মেইনটেইন না করে, তাহলে তো আরো নিচে আসতে পারে স্বাভাবিকভাবেই। আচ্ছা, এরপরে যে স্টক ব্যাট বিসি। দেখেন ব্যাট বিসি কিন্তু একটা ভালো কোম্পানি। ব্যাট বিসি এবং আমি যদি একই সাথে যদি আপনাকে দেখাই, আমি প্লট করে নিই আপনাদের আগে DSCX টা দেখাই। তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখেন তো DSCX আর ব্যাট বিসির ভিতরে কোনো পার্থক্য আছে কিনা চার্টে? আমার তো মনে হচ্ছে না তেমন কোনো পার্থক্য আছে। অর্থাৎ ব্যাট বিসি পুরোপুরি এখন ডিএসসির মতন আচরণ করতেছে। ডিএসসি যেমন আছে, ব্যাট বিসিরও একই অবস্থা। যদি ডিএসসি এখান থেকে ভালো হয়, তাহলে ব্যাট বিসিও ভালো হবে। অর্থাৎ ইন্ডেক্স যদি উপরে ওঠে, তাহলে ব্যাট বিসিও ভালো হবে। অর্থাৎ ব্যাট বিসি পুরোপুরি এখন ইন্ডেক্সের উপর নির্ভরশীল। এর টেকনিক্যাল অ্যানালাইসিস এ কোনো সমস্যা নাই, বা তার টেকনিক্যাল দিক থেকে বা ফান্ডামেন্টাল দিক থেকে কোনো সমস্যা নাই। কিন্তু এটা ইন্ডেক্স নির্ভর হয়ে গেছে এবং এটা জানেন এটা হাই পেইড স্টক। যেহেতু এটা অনেক বেশি বড় বিগ পেইড আপ ক্যাপিটালের স্টক, অতএব এটা ইন্ডেক্সের উপর নির্ভর করে স্টকটা বাড়তেছে কমতেছে। লাস্ট ১ মাস কিন্তু তাই বলতেছে। যদি আপনার লাস্ট ১ মাসে তার দেখেন এই জোনটা, তাহলে আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যে স্টকটা দেখবো সেটা ফার ইস্ট লাইফ। ফার ইস্ট লাইফ স্টকটা আপ ট্রেন্ডে আছে। কোনো তার সমস্যা নাই। শুধুমাত্র লাস্ট আগের দিন, অর্থাৎ এই ক্যান্ডেলটাই আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে। এই ক্যান্ডেলটা একটা প্রফিট টেকিং ক্যান্ডেল হইছে এবং তার ভলিউমটাও অনেক হাই। যদি পরবর্তীতে এর থেকে বেশি ভলিউম নিয়ে না বাড়ে, তাহলে বুঝতে হবে এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হবে। অথবা যদি ভলিউম নিয়ে বাড়তে পারে, তাহলে এই স্টকটা ৳৫৫ পর্যন্ত যাইতে পারে। ৳৫৫ তার একটা রেজিস্ট্যান্ট আছে এইখানে। সে এইখান থেকে নেমে আসছে খুবই, সে এই লেভেলটার থেকে নেমে আসছে। এখন এই লেভেলে যে যাইতে পারে যদি পরবর্তীতে বেশি ভলিউম নিয়ে বাড়ে, আর তা না হলে এখান থেকে তার কারেকশনটা শুরু হইতে পারে। তবে আসার কথা হচ্ছে এটাই, সে এর আগেও, অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন,
এই যে এই ক্যান্ডেলটা একদম সেম ক্যান্ডেল তৈরি করছে, সেখানেও ভলিউম হাই ছিল, পরবর্তীতে কিন্তু দাম বাড়ছে। এখন একই রকম একটা ক্যান্ডেল গঠন করছে, এখন যেটা বলা যাচ্ছে না কি হবে, যদি পরবর্তীতে নতুন করে ভলিউম দিয়ে না বৃদ্ধি পারে, তাহলে কিন্তু সে এখান থেকে কারেকশন শুরু হতে পারে। আচ্ছা, আজকে শেষ যে স্টকটা নিয়ে দেখব সেটা হচ্ছে ইজিএন। দেখেন, না বোঝার কারণে যেটা ঘটে, আমরা কেপিপিএল এ যেটা দেখলাম, দেখেন সেম ঘটনা। সেম ঘটনা কি, প্রথমে স্টকটা এখানে একটা কনসলিডেশন করছে, তারপরে মার্কেট আপ হইছে, এই লেভেলে সে ডিস্ট্রিবিউশন হইছে, পরবর্তীতে তার ডাউন ট্রেন্ড চলতেছে। এখন তার প্রায় 100% কমপ্লিট, তার যতটুকু আপ ট্রেন্ড হয়েছে 100% কারেকশন কমপ্লিট। তাহলে এখন কি করতে পারে, দুইটা ঘটনা ঘটতে পারে। এক, হয় সে এর নিচে এসে কোথাও এক জায়গায় কনসলিডেশন করবে, আগামী 6 মাস, 1 বছর, 2 বছর করতে পারে। এই কনসলিডেশন শেষ করে, এই কনসলিডেশনটা এই লেভেল থেকে শেষ করে তারপর কোনো একদিন এভাবে আপ ট্রেন্ড হবে। এখন ঘটনা হচ্ছে, মার্কেটে না শেখার সমস্যা হচ্ছে এটা। এইজন্য আমরা কখনো ডাউন ট্রেন্ডে স্টক কিনে ফেলি, কখনো কনসলিডেশন জোনে স্টক কিনে ফেলি। এটা আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এইজন্য আপনাদেরকে শিখতে হবে। শেখার জন্য আমার কোর্স চালু আছে। আমি আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, শেখার চেষ্টা করেন। আমার কাছে শেখার দরকার নেই, আপনারা YouTube দেখেও শিখতে পারেন। কিন্তু শিখতে হবে ভাই, শেখার কোনো বিকল্প নাই। এই মার্কেটে টিকে থাকতে গেলে শেখার কোনো বিকল্প নাই। আচ্ছা, আজকে এই পর্যন্ত। কথা হবে আবার আগামী সপ্তাহ। আল্লাহ হাফেজ।